11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করতে, এবং আলোচনা আপনি যেভাবে নির্ধারণ করে দিয়েছেন তাতে আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম মাননীয় চিফ হুইপের পরামর্শ অনুযায়ী আমার সেই বক্তৃতার যত জামা কাপড় ছিল সব জামা কাপড় বক্তৃতার খুলে ফেলেছি। এখন বক্তৃতা যা দাঁড়াবে তা সম্ভবত আপনাদের সকলের জন্যই একটু বিরক্তিকর হয়ে যেতে পারে। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে মহান এই জাতীয় সংসদে আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের অভিজ্ঞতা নিয়ে আপনি বসে আছেন স্পিকারের চেয়ারে। দেশের আইন বিভাগের মতো একটা স্তম্ভের প্রধান অভিভাবক আপনি। আপনার পিছনে শোভা পাচ্ছে জাতীয় প্রতীক শাপলা, তার ঊর্ধ্বে আছে সর্বশক্তিমানের বাণী। আপনার এই ছবি যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে আজকের জাতীয় সংসদের একটা চেহারা, একটা চিত্র এবং এর রাজনৈতিক নিগুড়তাকে আমরা খুঁজে পাব। আপনি যখন এখানে বসে আছেন তখনই সংসদ নেতার আসনে বসে আছেন একজন বীর উত্তমের সন্তান, বসে আছেন দেশনেত্রীর সন্তান, বসে আছেন বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি 7 সাগর 13 নদীর পারে বসে নেতৃত্ব দিয়ে আজকে জনগণের ভোট নিয়ে এখানে সংসদ নেতার দায়িত্ব নিয়েছেন। সাথে নিয়ে আসছেন আমাদের মতো সহকর্মীদেরকে। পাশে আছেন 69-এর গণ আন্দোলনের ছাত্র আন্দোলনের একজন নেতা, আমাদের মহাসচিব। বিরোধী দলের আসনে আসেন এমন একজন ব্যক্তি কারাগারে যার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে আমার জানা মতে তিনি ইসলামী ছাত্র সংঘ মতো এরকম একটা প্রচলিত ছাত্র সংগঠনের প্রোডাক্ট হিসাবে জামায়াতে ইসলামের রাজনীতিতে আসেন নাই। তিনি তার নিজস্ব চিন্তা থেকেই জামায়াতে ইসলামীকে দেখেন এবং নেতৃত্ব দেন। আজকের বাংলাদেশের সংসদের এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের সঙ্গে বিগত 12টি জাতীয় সংসদের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। 12টি জাতীয় সংসদের নির্বাচনের আগে এবং পরে, সংসদের ভিতরে এবং বাইরে সবসময় রাজনীতিটা ছিল কিন্তু একটা দ্বিদলীয় কাঠামোর মধ্যে। কিন্তু এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে ভোটের পরিসংখ্যান থেকে শুরু করে আমরা যদি এই সংসদের চিত্র দেখি এবং পালিয়ে থাকা ফ্যাসিবাদের সমর্থক ভোটারদের মধ্যে যারা বিরাজ করেন তারা এবার কোথায় ভোট দিয়েছেন আমরা জানি না। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ তার 11 দলীয় জোটের এবারের নির্বাচনের যে জাদুকরী সংখ্যা তা দেখে এটা একটা গবেষণার দাবি রাখে। কেননা জামায়াতে ইসলামী বাংলাদেশ স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছেন ততবারই 5% মধ্যেই কিন্তু তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনেই তার ভোটের পরিসংখ্যানটা পরিবর্তন হয়েছে, যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোটাররা বাংলাদেশের নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে আসে নাই। আমরা আজকে এই সংসদে যখন প্রবেশ করেছি তখন এমন একটা বাংলাদেশকে নিয়ে প্রবেশ করেছি যেখানে প্রায় 30 লক্ষ কোটি টাকার ঋণ এই দেশের ঘাড়ে চেপে আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট মোকাবেলা করছেন এবং হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জ্বালানি রপ্তানি করে বা আমদানি করে সেই সমস্ত দেশ সকলেই এই সংকটের মধ্যে পড়েছে এবং সবাই হাবুডুবু খাচ্ছে এই সংকট সমাধান করার জন্য। ইতিমধ্যেই বিরোধী দলের সমর্থন সহ আমরা এই বিষয়ে সংসদে একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পেরেছি এই সংকট কিভাবে মোকাবেলা করা যায়। আমি আমার বক্তব্যের এই প্রসঙ্গে বিরোধী দলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেয়ার বাজারের দিকে যদি তাকাই দেখব আমরা যেদিন ক্ষমতা নিয়েছি সেদিনও পর্যন্ত দৈনিক টার্নওভার ছিল 500 কোটি টাকার মতো। গতকালকে আমি খবর নিলাম এটা এখন 1000 কোটি টাকায় উন্নীত হয়েছে। রেমিটেন্সের খবর নিতে গিয়ে দেখলাম সেখানেও উন্নতির একটা ছোঁয়া লেগেছে। কিন্তু 30 লক্ষ কোটি টাকার বাজেটের ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়তো আগামী 1 মাস পরে পেশ করতে যাবেন।
আইন শৃঙ্খলা সম্পর্কে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে একটা চিত্র দিয়েছেন। সেই চিত্রে দেখা যাচ্ছে যে খুব খুব শ্রথ গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি ঘটতে যাচ্ছে। সামগ্রিকভাবে এই জাতীয় সংসদ এবং এই সরকার এমন একটা উত্তরাধিকার সূত্রে আমরা সংকটকে পেয়েছি যে সে কারণে আমাদের সকলেরই কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিটা বারবার স্মরণ করা উচিত। এবং বিশেষ করে 11 দলীয় জোটকে আমি এ বিষয়ে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যেমন করে ঐক্যবদ্ধ এই কমিটিতে অংশগ্রহণ করেছেন, যেমন করে মাননীয় তরুণ সদস্য ফ্যামিলি কার্ডের ব্যাপারে তার ব্যাখ্যা চেয়ে সহযোগিতা করার কথা বলেছেন, ঠিক তেমনি করে অন্যান্য আচরণগুলিতেও আপনারা গঠনমূলক থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে কোনো আচার আচরণ তার উৎস থাকে রাজনৈতিক দলের তার ইতিহাসে, তার ঐতিহ্যের মধ্যেই। কথা খুব কঠিন। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। এমনকি তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়া আইন কায়েম করতে চান, আহ্বান রেখেছেন আমাদের মহাসচিবের কাছে। এই ব্যাপারে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, সংসদে যে উত্তাপ তৈরি হচ্ছে সেই উত্তাপ কেবলই মাত্র কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক আচরণের সমস্যা না। এই রাজনৈতিক আচরণের সমস্যার গভীর উৎস হচ্ছে কিন্তু আদর্শগত সংকট। যখন কেউ পবিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, যখন কেউ স্বাধীনতার চেতনার কিনে ব্যবসা করতে চায়, যখন কেউ হাজার মানুষের শহীদের জুলাই বিপ্লব কিনে ব্যবসা করতে চায়, তখন সেই সমস্ত রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের এই ধরনের আচার আচরণের সমস্যা হতে বাধ্য। অতএব আজকের যে প্রেক্ষাপটে আমাদের জাতি আমাদের কাছে যে ঐক্য চায়, জাতীয় সংসদে যে ঐক্য চায়, সরকার গঠন করার ক্ষেত্রে আমরা যারা যতটুকু পেরেছি ঐক্যবদ্ধ থেকেছি, বাকিটা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই কাজ করতে চাইলে পরে আমাদেরকে বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিরোধী দলের মাথায় রাখতে হবে সহযোগিতার ক্ষেত্রে তাদের প্রধান বাধা হচ্ছে তাদের এই আদর্শগত সংকট। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাস ঘাটলেই দেখা যাবে 1971-এ এদেশের মানুষ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই দিন রাজনৈতিক সংগ্রামকে যুদ্ধের সংগ্রামে রূপান্তরিত করা হয়েছে। 1975-এর পরে যখন জাতি সংকটে পড়ল, তখন আবার আমরা দেখলাম বাংলাদেশ বনাম আওয়ামী লীগের সৃষ্ট সংকট যখন মুখোমুখি দাঁড়ালো, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সংকট সমাধান করলেন। 1982-তে এরশাদ যখন আমাদের ভোটাধিকারকে কেড়ে নিয়ে দীর্ঘদিন অবৈধভাবে শাসন করলো, গুলি করে মানুষ মারল, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই জনগণ বনাম স্বৈরাচারের এই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। 2024-এ একই ঘটনা, তারেক রহমানের নেতৃত্বে আবার আমরা ফ্যাসিবাদী হাসিনাকে হটিয়ে এই দেশে নির্বাচন আদায় করেছি এবং এই নির্বাচিত সংসদ নিয়ে বসেছি। অতএব ইতিহাস আমাদেরকে বারবার মাননীয় মন্ত্রী 2 মিনিটে শেষ করেন। 2 মিনিটে শেষ করেন। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দেয় এবং এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে অতীতের শাসকরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, যুক্তি তর্ককেই কেবলমাত্র ব্যবহার করে। আজকে পার্লামেন্টও তার প্রমাণ। এই জামাত ইসলামকে অতীতের সরকারের মধ্যে কারা কারা কি করেছে তারা তা জানেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে ফ্যাসিবাদের কাছ থেকে রক্ষা করে তাদের নাগরিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার কাজে যেমন সহযোগিতা করেছি, তেমনি আবার আজকের বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধের চেতনার ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, সংসদকে কার্যকরী করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের এই স্বপ্ন পূরণ করার কাজে সরকারি দল বিরোধী দলের একটা যৌথ দায়িত্ব পালন করতে হবে, তখন সেই দায়িত্ব তাদের কাছে আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মকাণ্ডকে সম্মান করেই আমি অনুরোধ করব বিরোধী দলকে যে জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, 71-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে, তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এর বাইরে তা যেতে দিবে না, কিন্তু আপোষ করা হবে না।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তারেক রহমানের এই সরকারকে যেভাবে উপস্থাপন করেছেন তার উদ্বোধনী বক্তৃতায়। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ স্পিকার সাহেব।